দশা ব্যাপারটা হচ্ছে তরঙ্গের উপরস্থ কোণার সরণ বেগ ত্বরণ প্রকাশকারী রাশি। হ্যাঁ, তাহলে তরঙ্গ সমীকরণের এমন একটা রাশি যেই সমীকরণে যেটা কিনা কোণার সরণ বেগ এবং ত্বরণকে আইডেন্টিফাই করে, অর্থাৎ ওইটার একটা স্পেসিফিক ভ্যালুর জন্য কোণার নির্দিষ্ট সরণ নির্দিষ্ট বেগ নির্দিষ্ট ত্বরণ পাওয়া যাবে। অর্থাৎ দশা একটা কোয়ান্টিটি, যে কোয়ান্টিটির একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য আমার বস্তুর সরণ কত সেটা জানা যাবে, বেগ কত সেটা জানা যাবে, ত্বরণ কত সেটা জানা যাবে। এটা হচ্ছে আমার দশা, তরঙ্গের উপরস্থ কোণার। তাহলে এইখানে আমরা দশা হিসেবে আইডেন্টিফাই করি মূলত সাইন ফাংশনের ভিতরে যে আর্গুমেন্ট অর্থাৎ kx - ওমেগা টি সেটাকে। এটাকে আমরা দশা হিসেবে আইডেন্টিফাই করি। এখন সরণ তো আমরা বুঝলাম যে সাম্যাবস্থা থেকে সরণ হচ্ছে আমার y, রাইট? সরণ হচ্ছে y। এখন আমরা একটু বোঝার চেষ্টা করব আর কি। আমরা এখন বেগ বের করতে চাই, তাহলে বেগ কত? dy/dt, অর্থাৎ কোণার উপরস্থ, দুঃখিত, তরঙ্গের উপরস্থ কোন কোণার যে বেগ, তরঙ্গের উপরস্থ কোন কোণার যে বেগ, অর্থাৎ তরঙ্গের উপরস্থ কোণা বলতে আমরা কি বুঝাইতেছি যে এখানে যদি কোনো একটা, এই যে এই তরঙ্গটা আছে, এই তরঙ্গের এই কোণাটা x অবস্থানে থাকা এই কোণাটা, এই x অবস্থানে থাকা কোণাটার বেগ কত, অর্থাৎ এটা কত বেগে উপরের দিকে উঠতেছে, বা এই কোণাটা, এই x1 অবস্থানে কোণাটা কত বেগে উপরের দিকে উঠতেছে, বা এই কোণাটা x2 অবস্থানে থাকা এই কোণাটা কত বেগে নিচের দিকে নামতেছে, এই ব্যাপারগুলো আমরা কিভাবে পাইতে পারি? সেটা পাইতে পারি ddt অফ y করে, ডিফারেন্সিয়েশন করে। তাহলে ডিফারেন্সিয়েশন অফ y, কোণার সরণের অন্তরীকরণ হচ্ছে আমার কোণার বেগ, তাই না? তাই কি না? কোণার বেগ, তাহলে সেটা হচ্ছে a ddt of sin kx minus omega t plus phi। এখন এখানে একটু বলে রাখা ভালো যে আমরা কিন্তু একটা নির্দিষ্ট অবস্থানে থাকা কোণা নিয়ে কথা বলতেছি। তাহলে নির্দিষ্ট অবস্থানে থাকা কোণা নিয়েই যেহেতু কথা বলতে, তাহলে আমার এক্স নিয়ে এখানে কোনো আলাপ নাই, তাহলে এক্স এখানের মধ্যে একটা ফিক্সড একটা কোয়ান্টিটি। তাহলে তরঙ্গের বেগ হচ্ছে মাইনাস ওমেগা এ কে এক্স মাইনাস ওমেগা টি প্লাস ফাই। আবার এটা যদি ত্বরণ বের করেন, অর্থাৎ কোণার ত্বরণ, হবে ডিডিটি অফ ভি। সেটা করলে আপনারা পাবেন মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন কে এক্স মাইনাস ওমেগা টি প্লাস ফাই। এই ডিফারেন্সিয়েশনটা করলাম না, এটা আপনারা নিজে থেকে করতে পারবেন। তাহলে দেখেন এই যে কোণার বেগ, তো কোণার সরণ, কোণার বেগ, কোণার ত্বরণ, প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা ফাংশনে কি আমার kx মাইনাস ওমেগা টি আছে? খেয়াল করবেন মনোযোগ দিয়ে, প্রত্যেকটাতেই, অর্থাৎ কোণার বেগ, কোণার ত্বরণ, কোণার সরণ, প্রত্যেকটাতেই kx মাইনাস ওমেগা টি আছে। এবং সাথে সাথে একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কোণার বেগ কস ফাংশন
আর সরণ ওয়াই ফাংশন। তাহলে যে নির্দিষ্ট দূরত্ব পরপর কোণার বেগ, ত্বরণ, সরণ একই হবে সেটাকে অবশ্যই 2π হইতে হবে। যে নির্দিষ্ট সময় পরপর কোণার বেগ, ত্বরণ, সরণ একই হবে সেটা হচ্ছে এর আর্গুমেন্ট 2π পরিমাণ চেঞ্জ হইতে থাকলে, অর্থাৎ এর দশার পরিবর্তন হইতে হবে 2π পরিমাণ। এর দশার পরিবর্তন যদি 2π পরিমাণ হয় তাহলেই আমরা একই বেগ, একই সরণ, একই ত্বরণে কোণাটাকে পাবো। একই বেগ, একই সরণ, একই ত্বরণে কোণাটাকে আমরা তখনই পাবো, আদারওয়াইজ পাবো না। হয়তো দেখা গেল যে পাই দূরত্ব পর আমার কোণার ত্বরণ এবং সরণ একই, কিন্তু বেগ ভিন্ন দেখাবে, বেগ হয়তো বা ঋণাত্মক আসবে। এজন্য আমার এই kx - ωt + phi এই কোয়ান্টিটির 2π পরিমাণ পরিবর্তন দরকার। যদি 2π পরিমাণ পরিবর্তন হয় তাহলে আমরা একই বেগ, একই ত্বরণ, একই সরণ পাবো। অর্থাৎ তরঙ্গের উপরস্থ কোণাগুলোকে সমদশায় পাইতে হইলে তরঙ্গের সমদশায় পাইতে হলে, তরঙ্গের উপরস্থ কোণাগুলোকে সমদশায় পাইতে হলে, অর্থাৎ একই সরণ, বেগ, ত্বরণে পাইতে হলে দশা দশার পরিবর্তন 2π পরিমাণ হবে। তরঙ্গের উপরস্থ কোণাগুলোকে সমদশায় পাইতে হলে, অর্থাৎ একই সরণ, বেগ ও ত্বরণে পাইতে হলে দশার পরিবর্তন 2π পরিমাণ হইতে হবে। তাহলে আমরা এই জায়গা থেকে আর্গুমেন্ট দিতে পারি যে দশা, এই কোয়ান্টিটিটা হচ্ছে আমার দশা, এটা শিওর থাকে, এবং এই দশার ভ্যালুগুলো যদি একই থাকে বা 2π পরিমাণ পরিবর্তনে থাকে, অর্থাৎ kx - ωt + phi + 2π পরিমাণ হয়, তবেই আমরা কোণার গুলোকে একই সরণ, ত্বরণ এবং বেগে পেতে পারি। এতটুকু পর্যন্ত যদি আমরা বুঝি, অর্থাৎ আমরা তাহলে দশা ব্যাপারটা যদি বুঝে যাই, তাহলে এইটা হচ্ছে আমার দশা। এখন x = 0 অর্থাৎ আদি অবস্থানে এবং বা মূল বিন্দুতে আদি সময়ে দশা হচ্ছে আদি দশা, এবং এই আদি দশা হচ্ছে k × 0 - ω × 0 + phi। তাহলে আদি দশা হচ্ছে এই phi কোয়ান্টিটিটা হচ্ছে আদি দশা, অর্থাৎ সময়ের শুরুতে এটা বেগ, কোণার সরণ, ত্বরণ ও বেগ নির্দেশ করে। a sin phi ভেলোসিটি নির্দেশ করে, - ωa cos phi ত্বরণ নির্দেশ করে, সেটা হচ্ছে -ω² a sin phi। তাহলে কি নির্দেশ করে? কোণার সরণ, ত্বরণ, বেগ নির্দেশ করে মূল বিন্দুতে আদি সময়ে কোণার ত্বরণ, সরণ, বেগ নির্দেশ করে কি? আদি দশা। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত আমরা মোটামুটি তাহলে তরঙ্গ শীর্ষ তরঙ্গপাত, তরঙ্গের বিস্তার, দশা, আদি দশা ধ্রুবক, তরঙ্গের উপরস্থ কোণার ত্বরণ ও বেগ এবং তরঙ্গের বেগ নিয়ে আলাপ করতে পারলাম। এতটুকু পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? আজকে আমরা কিছু অঙ্ক করব। তাহলে প্রবলেমটা দেখেন,
একটি দীর্ঘ আনুভূমিক তারের এক প্রান্তের দণ্ডের সাহায্যে আর তরঙ্গ তৈরি করা হচ্ছে। বারটি তারের প্রান্তটিকে 1.30 সেন্টিমিটার ব্যবধানে উপরে নিচে প্রতি সেকেন্ডে 125 বার ওঠানামা করাচ্ছে। তাহলে ধরো এখানে একটা দণ্ড রাখা বার রাখা আছে এবং এই বারের সাথে একটা সুতো ঝোলানো আছে এবং এই দণ্ডটিকে উপরে নিচে ওঠানামা করা হচ্ছে। উপরে নিচে ওঠানামা করার কারণে কি হইতেছে? উপরে নিচে ওঠানামা করার কারণে এরকম একটা তরঙ্গ তৈরি হইতেছে, এরকম একটা তরঙ্গ তৈরি হচ্ছে এবং এই তারের প্রান্তটিকে 1.30 সেন্টিমিটার ব্যবধানে, অর্থাৎ উপর থেকে নিচের যে ব্যবধান সেই ব্যবধানটা হচ্ছে 1.30 সেন্টিমিটার। 1.30 সেন্টিমিটার ব্যবধানে এই বারটিকে উপরে নিচে ওঠানামা করা হচ্ছে। সেকেন্ডে কয়বার? সেকেন্ডে 125 বার। প্রতি সেকেন্ডে এই বার কতবার ওঠানামা করছে? প্রতি সেকেন্ডে এই বার কতবার ওঠানামা করছে? 125 বার। তাহলে এই বারের যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কটা কত? 125 হার্টজ না? কারণ কম্পাঙ্কের সঙ্গে হচ্ছে প্রতি 1 সেকেন্ডে তরঙ্গের উপরস্থ কোণা কতটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে সেটা। তাহলে এই কোণাটা কি 1 সেকেন্ডে কতবার উপরে নিচে উঠতেছে? 125 বার। তাহলে এটাই কি তার ফ্রিকোয়েন্সি নয়? আমরা কি এটা বুঝতে পারতেছি যে এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার 125 হার্টজ। ফ্রিকোয়েন্সি হচ্ছে 125 হার্টজ। যদি পরপর দুটি তরঙ্গ শীর্ষে মধ্যবর্তী দূরত্ব হয় 15.6 সেন্টিমিটার। এখন এই যে পরপর দুইটা তরঙ্গ শীর্ষে মধ্যবর্তী দূরত্ব, এটাকে কি আমরা ল্যামডা হিসেবে ডিফাইন করেছি না? তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে ডিফাইন করেছি। তাহলে ল্যামডা সমান সমান কত পাওয়া গেল? 15.6 সেন্টিমিটার পাওয়া গেল। তাহলে তরঙ্গটির বিস্তার, তরঙ্গটির কম্পাঙ্ক, তরঙ্গটির দ্রুতি এবং তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে দেখেন প্রথমত তরঙ্গটির বিস্তার হচ্ছে এই তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ যে মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। কেননা বিস্তার হচ্ছে সাম্যাবস্থান থেকে কোণাটি সর্বোচ্চ কতটুকু উপরে উঠবে এবং কোণাটি সর্বোচ্চ কতটুকু নিচে নামবে তার হিসাব। তাহলে এখানে কোণাটি সর্বোচ্চ কতটুকু উপরে উঠতেছে? 1.30 সেন্টিমিটারের অর্ধেক। সর্বোচ্চ কতটুকু নিচে নামতেছে? 1.30 সেন্টিমিটারের অর্ধেক। তাহলে আমরা বলতে পারি যে বিস্তার হচ্ছে 0.65 সেন্টিমিটার। এটার যে বেগ, এই বেগ কত হবে? v = f ল্যামডা না? মাইকটা প্লিজ, মাইকটা একটু দেখবেন। আমরা ভেলোসিটিও পেয়ে গেলাম। আমার তরঙ্গ দৈর্ঘ্য অলরেডি বের করছি, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 15.6 সেন্টিমিটার। দ্রুতি বের করেছি, কম্পাঙ্ক বের করেছি। তাহলে আমাদের এই উত্তরটা শেষ। ভাইয়া জি জি, বিস্তার 0.65 হলো কিভাবে? মানে দেখেন প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলছে যে তার বারটিকে, মানে এই যে দণ্ডটিকে, এই দণ্ডটিকে আমি 1.30 সেন্টিমিটার ব্যবধানে উপরে নিচে উঠানামা করাইতেছি। তাহলে উপরে নিচে উঠানামা করাচ্ছি, এই যে উপরে নিচে উঠানামা করাচ্ছি এর মধ্যে যে ব্যবধান, এই ব্যবধানটা হচ্ছে 1.30 সেন্টিমিটার। তাহলে এই বারটাকে একবার উপরে উঠতেছে আবার নিচে নামতেছে, উপরে উঠতেছে নিচে নামতেছে। এই যে উপরে উঠতেছে আর এই যে নিচে নামতেছে, এই মধ্যবর্তী দূরত্বটাকে বলা হচ্ছে 1.30 সেন্টিমিটার। উপরে উঠতেছে কতটুকু, নিচে নামতেছে কতটুকু, তাহলে তার অর্ধেক অর্ধেক হবে। একটা সাইন তরঙ্গের জন্য ওইটাই হতে হবে। একটা তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাদের মধ্যবর্তী যে ব্যবধান সেটা হচ্ছে এখানের মধ্যে 1.30 সেন্টিমিটার। প্রশ্নের ভাষাটা এটা বোঝার চেষ্টা করেন। বারটিকে তারের প্রান্তটিকে 1.3 সেন্টিমিটার ব্যবধানে উপরে নিচে উঠাচ্ছে। আচ্ছা, তাহলে ক নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে গেল। পরের হচ্ছে খ নম্বর। মনে করো তরঙ্গটি +x অভিমুখে অগ্রসর হচ্ছে এবং t=0 সময় x=0 অবস্থানে থাকাকালে তারের কোণাটি তার সাম্যাবস্থান y=0 তে আছে এবং নিচের দিকে গতিশীল। এই ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ। নিচের দিকে গতিশীল, তরঙ্গটির সমীকরণ নির্ণয় করো। এখন তরঙ্গটির সমীকরণটা আসলে কি? তরঙ্গটির সমীকরণ হচ্ছে y = a
সাইন kx মাইনাস ওমেগা টি ফাই, kx মাইনাস ওমেগা টি ফাই। এখন বলে দিচ্ছে, মানে প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে, সেটা হচ্ছে যে x ইকুয়াল টু 0-তে, t ইকুয়াল টু 0-তে, y ইকুয়াল টু 0, অর্থাৎ a sin phi ইকুয়াল টু 0, তার কি phi সমান সমান 0, মানে কোনো আদি দশা নাই। আদি দশা শূন্য। আচ্ছা, তাহলে এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। প্রশ্নে বলা আছে যে এটি প্লাস এক্স অভিমুখে অগ্রসর হচ্ছে। যদি প্লাস এক্স অভিমুখে অগ্রসর হইতে হয় তাহলে কে এটাকে হইতে হবে ধনাত্মক, ওমেগাকেও হতে হবে ধনাত্মক। মানে উভয় রাশি যদি ধনাত্মক হয় এই সমীকরণ অনুসারে, কে গ্রেটার দেন 0, ওমেগা গ্রেটার দেন 0, অর ইন এ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ কে ওমেগা গ্রেটার দেন 0, অর্থাৎ এতে দুইটার গুণফল, এই গুণফলটা যদি শূন্য হতে বড় হয়, তার মানে কি দুইটাই ধনাত্মক বা দুইটাই ঋণাত্মক হয়, তাহলে এই সমীকরণটা সামনের দিকে এগিয়ে যাবে, তাই তো? তাহলে সমীকরণটাকে আমরা মোটামুটি লিখতে পারি এইভাবে, a sin k সমান সমান কত ছিল, 2π/λ ছিল, ওমেগা সমান সমান কত ছিল, 2π/t ছিল। আচ্ছা, আর 1/t সমান সমান কত, f ছিল, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2πf। তাহলে y is equal to a sin 2π/λ x minus 2π/t 2π/t বা 2πft আর phi তো 0 হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমার তরঙ্গের সমীকরণটা, যেখানে আমার ল্যামডা এবং এফ এর মানটা আমাকে বসিয়ে দিতে হবে, ল্যামডা এবং এফ এর মান বসিয়ে দিতে হবে। কিন্তু এখানে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে। কোথায় সাবধান থাকতে হবে? সেটা হচ্ছে কোণাটি নিচের দিকে গতিশীল। এই কথার প্রশ্নে বলা আছে, বলছে যে নিচের দিকে গতিশীল তরঙ্গটির সমীকরণ নির্ণয় করো। বলছে যে নিচের দিকে গতিশীল, তাহলে তরঙ্গটির সমীকরণ নির্ণয় করো। তাহলে আমার এই যে কোণা, অর্থাৎ x ইকুয়াল টু 0, মানে মূল বিন্দুতে দেখেন x ইকুয়াল টু 0 অবস্থানে থাকা তারের কোণাটি তার সাম্যাবস্থান y ইকুয়াল টু 0-তে আছে এবং নিচের দিকে গতিশীল। তাহলে তার যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটাকে ঋণাত্মক হতে হবে। কি হতে হবে? ঋণাত্মক হতে হবে। তাহলে আমরা দেখি আমাদের ভেলোসিটির ইকুয়েশনটা দেখি, সেটা হচ্ছে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ddt অফ y minus omega a kx minus omega t এইটাই হচ্ছে আমার ভেলোসিটি। তাহলে দেখা যাচ্ছে যে যদি কে, মূল শর্তটা খেয়াল করেন, মূল শর্তটা হচ্ছে কে এন্ড ওমেগার গুণফলটা শূন্য হতে বড় হতে হবে। এখন আমার এই ক্ষেত্রে এই ভেলোসিটিটা ঋণাত্মক, মানে নিচের দিকে বস্তুটা গতিশীল, নিচের দিকে গতিশীল হবে, সেটা তখনই সম্ভব যখন আমার ওমেগা কি হবে? ধনাত্মক হবে। মানে ওমেগা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ভেলোসিটিটা কি ঋণাত্মক। ইফ ওমেগা গ্রেটার দেন 0 দেন ভেলোসিটি ইজ লেস দেন 0, হুইচ ইজ আওয়ার রিকোয়ারমেন্ট, যেটা আমাদের চাহিদা, যে বস্তু মানে তারের মূল বিন্দুতে থাকা কোণাটি নিচের দিকে গতিশীল হবে যদি ওমেগা গ্রেটার দেন 0 হয়। ব্যাপারটা উল্টোও হতে পারত, অর্থাৎ প্রশ্ন করতে পারত যে
কোণাটি উপরের দিকে গতিশীল। দেখেন তখনও আপনি লিখতেন যে y ইজ ইকুয়াল টু a sin kx মাইনাস ওমেগা টি, কিন্তু এটা ধনাত্মক x অভিমুখে যেহেতু গতিশীল, যেহেতু এটা ধনাত্মক x অভিমুখে গতিশীল, তাহলে এটাকে অবশ্যই এমন হতে হবে, অর্থাৎ k এবং ওমেগার গুণফলটা গ্রেটার দেন 0 হইতে হবে। এই যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে তরঙ্গ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা এই জিনিসটা আবার ডেসমোসের ডেমনস্ট্রেশন দিয়ে দেখাবো। সামনের দিকে এগিয়ে যাবে যদি কে ওমেগা 0 হয়। এখন বলছি যে বস্তু কোণার বেগ কি হইতে হবে? বস্তু কোণার বেগ ধনাত্মক হইতে হবে, অর্থাৎ x ইকুয়াল টু 0 তে y মানে t ইকুয়াল টু 0 তে প্রশ্নটা যদি এরকম হইতো যে x ইকুয়াল টু 0 তে t ইকুয়াল টু 0 তে থাকা কোণা t y ইকুয়াল টু 0 অবস্থান হতে x ইকুয়াল টু 0 এবং t ইকুয়াল টু 0 তে থাকা কোণাটি y ইকুয়াল টু 0 অবস্থান হতে ঊর্ধ্বমুখে গতিশীল, যদি ব্যাপারটা এমন হয় তাহলে আমাদের মাইনাস ওমেগা a cos 0 or minus omega a will have to be greater than 0 or omega will have to be less than 0। যদি omega less than 0 হয় তাহলে k ও less than 0 হতে হবে। যদি ওমেগা লেস দেন 0 হয় তাহলে k এর মানও লেস দেন 0 হতে হবে। অর্থাৎ তখন আমাকে k সমান সমান বসাইতে হবে -2π/λ, অর্থাৎ এই সহগের মান যেটা এটা ঋণাত্মক হবে, এবং ওমেগা ভ্যালু সমান সমান বসাইতে হবে -2πf, এবং তখন সমীকরণটা আমার এভাবে লিখতে হবে y is equal to a sin or a সাইন, সামনে একটা মাইনাস সাইন দিয়ে দেই, সেটা হচ্ছে তখন আবার চলে আসে 2π/λx minus 2πft। তাহলে আমরা বলতে পারি এই জিনিসটাকে এভাবেও চিন্তা করা যাইতে পারে, তখন আমরা তাহলে কোণার সমীকরণটাতে এই k আর ওমেগার ভ্যালু ঋণাত্মক বসানোর ফলাফল হচ্ছে এই যে কোণা বিস্তার ঋণাত্মক হয়ে গেল, অর্থাৎ কোণাটি এখন তার যাত্রা শুরু করবে, মানে কোণাটি যে তরঙ্গের যে সমীকরণ, সেই তরঙ্গের সমীকরণের সামনে একটা মাইনাস সাইন থাকবে, -a sin kx - ওমেগা t, এরকম একটা সমীকরণ হবে যদি কোণাটি কোন দিকে ঊর্ধ্বমুখী গতিশীল হতে চায়। যদি কোণাটি ঊর্ধ্বমুখী গতিশীল হতে চায় তাহলে তরঙ্গের সমীকরণটা হইতে হবে এরকম। হ্যাঁ, যদি আমরা এতটুকু বুঝতে পারি, যদি নাও বুঝি সমস্যা নেই। আমার মনে হয় আজকের ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, এতটুকু পর্যন্ত বুঝতে পারলেই অনেক। যদি না বুঝি আমরা পরবর্তী ক্লাসে আবার এটা রিপিট করব, নাথিং সিরিয়াস। আচ্ছা, তরঙ্গের বিস্তার দেওয়া আছে, কম্পনের উৎস থেকে x = λ/6 দূরত্বে অবস্থিত বিন্দুর সমাবস্থান হতে সরণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমার সবই দেওয়া আছে, সেটা কি a sin kx - ওমেগা t। এখন ওমেগার ভ্যালু টি এর ভ্যালু আমার জানা আছে, k সমান সমান হচ্ছে 2π/λ আর ওমেগা সমান সমান হচ্ছে 2π/t। আচ্ছা, টি এর ভ্যালু আমার ক্যাপিটাল T/3 বসাবো, আর x হচ্ছে যে কি λ/6।
π/3, রাইট। এটা হবে তাহলে কোণার সাম্যাবস্থান হতে সরণ। এটা নিজেরা বাসায় একটা হোমওয়ার্ক হিসেবে ট্রাই করবেন।